প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি জামাতের পতন ও বিএনপির ক্ষমতার চ্যালেঞ্জ। আওয়ামী লীগবিহীন একতরফা নির্বাচন কি টিকবে? ও বাংলাদেশের রাজনীতিতে এখন এক উত্তাল সময়। নির্বাচনের শেষ মুহূর্তে এসে রাজনৈতিক সমীকরণগুলো দ্রুত পরিবর্তন হচ্ছে। একদিকে জামাতে ইসলামী যে ক্ষমতার হাইপ তুলেছিল তা যেন হঠাৎ করে মুখ থুবড়ে পড়েছে, অন্যদিকে প্রধান প্রতিদ্বন্দ্বী বা বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগকে মাঠের বাইরে রেখে একতরফা নির্বাচনে বিএনপির ক্ষমতায় যাওয়ার পথ অনেকটা পরিষ্কার হলেও সামনে অপেক্ষা করছে এক ভয়াবহ রাজনৈতিক অগ্নিকুণ্ড। জামাতে ইসলামী বলা যায় যে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে যে ধরনের সাংগঠনিক শক্তি ও জনসমর্থনের দাবি তুলেছিল, নির্বাচনের দোরগোড়ায় এসে তা যেন সম্পূর্ণ মাঠে মারা যাবার উপক্রম হয়েছে। কেন এমনটা হলো? এর পেছনে রয়েছে সাম্প্রতিক সময়ের কিছু বিতর্কিত ঘটনা। সম্প্রতি আল জাজিরায় দেওয়া এক সাক্ষাৎকারে আমিরে জামাতের নারী নেতৃত্ব নিয়ে মন্তব্য নারী সমাজের মধ্যে নতুন করে বিতর্কের সৃষ্টি করেছে। আল জাজিরার সাক্ষাৎকারে তিনি বলেছেন, জামাত প্রধান কোনো নারী হতে পারবেন না এবং জামাত এই মুহূর্তে যে বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে তার ৩০০ আসনের একটি আসনেও নারী প্রার্থী দেয়নি জামাত। আরেকদিকে আমিরে জামাত এই সাক্ষাৎকারে আরও বলেছেন যে জামাতের পক্ষ থেকে কখনোই সরকার প্রধান হওয়ার সুযোগ নেই নারীদের। তিনি এ ব্যাপারে বিভিন্ন নারীর সীমাবদ্ধতার ব্যাখ্যা দিয়েছেন সেই সাক্ষাৎকারে। প্রগতিশীল সমাজে এই ধরনের অবস্থান তাদের ভোট ব্যাংকে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে যাচ্ছে বলেই মনে করা হচ্ছে। এর পরের ঘটনাটি জামাতকে বেশ বেকায়দায় ফেলেছে, সেটি হচ্ছে জামাত আমিরের টুইট অ্যাকাউন্ট বা এক্স, বর্তমানের যেটি এক্স, সেখান থেকে কর্মজীবী নারীদের নিয়ে অত্যন্ত আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছিল, যার ফলশ্রুতিতে কর্মজীবী নারীদের অসম্মান করার এই মানসিকতা সাধারণ জনগণের মধ্যে সৃষ্টি করেছে। অর্ধেক বাংলাদেশের নারী ভোটারদের মধ্যে যেমন একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, একই সাথে পুরুষ ভোটারদের মধ্যেও এটি কিন্তু একটা বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে। সাম্প্রতিক সময়ে জামাত আমির স্বাধীনতার ঘোষক নিয়েও নতুন বিতর্ক তৈরি করেছেন। তিনি অলি আহমেদকে চট্টগ্রামের এক অনুষ্ঠানে নতুন স্বাধীনতার ঘোষক বানাবার চেষ্টা করেছেন। এর প্রধানতম কারণ হচ্ছে অলি আহমেদ বর্তমানে জামাত জোটে, এলডিপি যে দলটি অলি আহমেদের, সেটি জামাত জোটে। এই জামাত জোটে থাকবার কারণে অলি আহমেদকে নতুন বীরের ভূমিকায় আবির্ভাব ঘটাতে চাইছেন। এগুলো সাধারণ মানুষ, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, বিদগ্ধ জনরা মোটেই ভালোভাবে দেখছে না। শুধু মতাদর্শগত পার্থক্যই নয়, জামাতের আচরণগত ঔদ্ধত্য, তাদের এই যে আসন্ন ক্ষমতার হাইপ তোলা থেকে সেখান থেকে ধপাস করে পড়ে যাওয়ার যে ঘটনাটা ঘটতে যাচ্ছে, সেটি তাদের ঔদ্ধত্য আচরণ দৃশ্যমান ইতিমধ্যেই। আপনারা খেয়াল করেছেন যে এই যে ছাত্র সংসদগুলো যে দখল করেছে জামাতের ছাত্র সংগঠন শিবির, এই দখল করা বিশ্ববিদ্যালয়গুলো, আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলেন, আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথা বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কথা বলেন, এই বিশ্ববিদ্যালয়গুলোতে প্রকাশ্যে ক্যামেরার সামনে শিক্ষক লাঞ্ছনার ঘটনাগুলো জনমনে ব্যাপক প্রভাব ফেলেছে। এবং এই যে ক্যামেরার সামনে লাঞ্ছনা হচ্ছে, ক্যামেরার বাইরে আউট অফ ফোকাস আরও নানা ঘটনা মানুষের মনে, মানুষের কানে আসছে। বহু শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আজ বিশ্ববিদ্যালয়ে যেতে পারছে না এদের অত্যাচারে। বহু শিক্ষার্থী আজকে বিশ্ববিদ্যালয়ে যেতে পারছে না এদের অত্যাচারে। এগুলো বাইরে জানাজানি হচ্ছে, জনমনে দারুণ ক্ষোভের সৃষ্টি করছে। এর মধ্যে গতকাল জামাতের একজন প্রার্থীর ক্যান্টনমেন্ট এলাকায় অস্ত্রসহ গানম্যান নিয়ে প্রবেশের চেষ্টা ও সেখানে দায়িত্বরতদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ ছিল একটি চরম হঠকারিতা। রাষ্ট্রের স্পর্শকাতর জায়গায় এ ধরনের আচরণ প্রমাণ করে যে তারা আইনের শাসনের প্রতি কতটা শ্রদ্ধাশীল।
এরই মধ্যে জামাতের নারী উইং, মহিলা জামাতের একটা বড় সড়ো শোডাউন করবার কথা ছিল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে, কিন্তু অনিবার্য কারণে নিজ দলের নারীদের যে সমাবেশটা হওয়ার কথা ছিল সেটি আর অনুষ্ঠিত হয়নি। বিশ্লেষকরা বলছেন, কেউ কেউ বলছেন যে আদর্শিক এবং সাংগঠনিক দ্বন্দ্ব নারীদের মধ্যে হয়তো শুরু হয়ে গেছে। এই যে আল জাজিরার সাক্ষাৎকার এবং নারীর প্রতি এক্স হ্যান্ডেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষপূর্ণ মনোভাব জামাত আমির পোষণের কারণে নারীদের মধ্যেও একটা দ্বিধা কাজ করছে, যার কারণে নারীদের নিয়ে ব্যাপক কর্মসূচি তারা করতে পারলো না। অন্যদিকে এই যে যখন টালমাটাল অবস্থা, একদিকে অধ্যত্ত আচরণ, আরেকদিকে নারী, আর একদিকে স্বাধীনতার ঘোষক নিয়ে বিতর্ক তৈরি, এরই মধ্যে জামাতের ইস্তেহার ঘোষণার কথা ছিল, কিন্তু জামাত আজও পর্যন্ত নির্বাচনের 1 সপ্তাহের একটু বেশি বাকি থাকতে গেলেও জামাত এখন পর্যন্ত ইস্তেহার ঘোষণা করেনি। তবে যেটি জানা যাচ্ছে যে আগামী 2-1 দিনের মধ্যে জামাত ইস্তেহার ঘোষণা করবে। এবার আসি মূল ক্ষমতার অঙ্কে। দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখে বিএনপি যে ক্ষমতার স্বপ্ন দেখছে তাকে বিশ্লেষকরা বলছেন টেম্পোরারি বা অস্থায়ী ক্ষমতা। আওয়ামী লীগের মতো বিশাল জনসমর্থন পুষ্ট দলকে বাইরে রেখে যে নির্বাচন হতে যাচ্ছে তার নৈতিক ভিত্তি নিয়ে প্রশ্ন থাকবে আন্তর্জাতিক মহলে এবং সাধারণ মানুষের মধ্যে। বিএনপি ক্ষমতায় গেলেও তাদের সামনে অপেক্ষা করছে পাহাড় সম চ্যালেঞ্জ। দেশের অর্থনৈতিক অবস্থা, বৈদেশিক চাপ এবং প্রশাসনিক নিয়ন্ত্রণ বজায় রাখা তাদের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়বে, কারণ একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ছাড়া জনগণের পূর্ণ ম্যান্ডেট পাওয়া সম্ভব নয়। বর্তমান প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যায় এই একতরফা নির্বাচনের মাধ্যমে আসা সরকারের আয়ু হবে খুবই সংক্ষিপ্ত। কয়েক মাসের মধ্যে দেশব্যাপী তীব্র আন্দোলন এবং অস্থিরতার মুখে সরকার পতন হতে পারে। রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আওয়ামী লীগ সহ সব দলের অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই। যতক্ষণ না পর্যন্ত সব পক্ষকে নিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন হচ্ছে ততক্ষণ পর্যন্ত রাজপথ উত্তপ্তই থাকবে। একমাত্র অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমেই দেশ শান্ত হতে পারে। এর আগ পর্যন্ত ক্ষমতার লড়াই এবং সংঘাত চলতেই থাকবে। আমরা মোটামুটি বুঝবার চেষ্টা করলাম যে জামাত সাম্প্রতিক কয়েকদিনের ঘটনায় বেকায়দায় পড়ে গেছে, বিএনপি ক্ষমতায় যাচ্ছে, বিভিন্ন জরিপ টরিপেও এমনটা আসছে। আজকেও একটি জরিপ বেরিয়েছে যে আওয়ামী লীগ পক্ষের যারা তারা নাকি বিএনপিকে ভোট দেবে। এসব জরিপ কারা কোথা থেকে করেন তারাই জানেন, কারণ দলগতভাবে আওয়ামী লীগের ইতিমধ্যে ভোট বর্জন করবার কথা বিভিন্ন নেতারা বলছেন। আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় বলেছেন। তো কাজেই আওয়ামী লীগ স্বাভাবিকভাবে এই ভোটে যাবে না বা ভোট দিতে যাবে না। এখন আমরা বিশ্লেষণ করছি যে বিএনপি ক্ষমতায় যাচ্ছে, কিন্তু এখানেও কিন্তু আছে বিএনপি ক্ষমতায় যাচ্ছে, নির্বাচনটা যদি স্বাভাবিক হয়, এটা যদি অস্বাভাবিক নির্বাচনে পরিণত করা হয় জামাতের পক্ষ থেকে, যেভাবে জামাত প্রশাসন দখল করে আছে এবং নির্বাচনে প্রভাব বিস্তার করতে পারে এমন জায়গাগুলো যেভাবে দখল করে আছে, তাতে জামাত যদি নির্বাচনকে ট্যাম্পার করে ফলাফল নিজেদের পক্ষে নেয় তাতেও কিন্তু অবাক হবার কিছু থাকবে না। আবার একটি ধারণা আছে যে সেনাবাহিনী পর্যন্ত তাদের দখলে, হ্যাঁ একটি অংশ আছে দখলে, জামাতি সেনাবাহিনীর সেনা কর্মকর্তারা আছেন, কিন্তু এর বাইরেও আছেন। জামাতকে সাপোর্ট করবে এমন নয়। এই যে যেমন গতকালকের ঘটনাটি দেখুন, যে ঢাকা 17 আসনের প্রার্থী তিনি ক্যান্টনমেন্টে গিয়ে প্রবেশ মুখে অধ্যত্ত আচরণ করলেন। এটা কি বলবেন? এই যে তার যে ভিডিও ফুটেজ বেরিয়ে গেল, এটা কি বলবেন? এটা কি জামাতকে সাপোর্ট করেছে সেনাবাহিনী? যদি সাপোর্ট করতো তাহলে যে কোনোভাবে লুকোছাপা করে তাকে ক্যান্টনমেন্ট দিয়ে প্রবেশ করিয়ে এদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের করে দিত। এইভাবে সিন ক্রিয়েটের ঘটনাটা কিন্তু ঘটতো না। তো যার কারণে খুব সরলভাবে মনে করবার কোনো কারণ নেই যে জামাত ছাত্র সংসদ নির্বাচনটা ছিল ছোট নির্বাচন, সেই ছোট নির্বাচনে প্রভাব বিস্তার করে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে সবকিছু করা সম্ভব হয়েছে। কিন্তু এটি কিন্তু জাতীয় নির্বাচন, সারা বাংলাদেশের
300 আসনের মধ্যে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে কমপক্ষে 1.5 শতাধিক আসন, 151টি আসনে সংখ্যাগরিষ্ঠতা পেতে হবে। এটি কিন্তু বিশাল কঠিন ব্যাপার। সেই জায়গা থেকে জামাত মনে হচ্ছে এখন পর্যন্ত আজকে যেটি দেখছি তাতে জামাত মোটামুটি একটু বেকায়দায় পড়ে গেছে, বিএনপি সুবিধাজনক অবস্থায় আছে। দর্শক, সব কথার শেষ কথা হলো, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। তবে জামাতের ভুল পদক্ষেপ এবং বিএনপির একতরফা ক্ষমতায় যাওয়ার যে দেশটাকে এক চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে, এতে কোনো সন্দেহ নাই। আপনার কি মনে হয় বিএনপি কি পারবে এই চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশ চালাতে, নাকি কয়েক মাসের মধ্যেই আমরা নতুন কোনো রাজনৈতিক মোড় দেখব? আপনার মতামত কমেন্ট বক্সে জানান। দর্শক, এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।